10 তারিখের ম্যাচে কী হবে সেটা তো এখনই বলা একটু কঠিন, কিন্তু আজকের ম্যাচে যেহেতু নতুন মাঠ, নতুন গ্রাউন্ড, নতুন সব কিছু, নতুনের ভেতরে যদি একটু বৃষ্টি টিষ্টি নেমে যায়, এই মাঠে বৃষ্টি নেমেছে আগে, একটা ব্যাপার যেটা ভালো লাগবে আমার সেটা হচ্ছে দর্শকদের আর ভিজতে হবে না। এই ব্যাপারটা আমার জন্য খুবই স্বস্তির। প্লেয়াররা তো মাঠের লোক, তারা খুব অল্প জায়গায় ভিজতে হবে আলটিমেটলি, হ্যাঁ খুবই অল্প জায়গায়, তারা আমার ধারণা সেটা নিচে বসে পড়তে পারবেন, ভিজতে হবে না। এটা একটা স্বস্তির খবর যে দর্শকরা শুকনোই থাকতে পারবেন। কিন্তু আমাদের মাঠ কতখানি শুকনো থাকতে পারবে এইটা নিয়ে একটু সংশয় কোনো জায়গায় থাকতে পারে, কারণ মাঝখানে যে প্রবল বৃষ্টি হলো, বাংলাদেশের ফার্স্ট ট্রেনিংটাই আমরা দেখলাম যে এই মাঠে যেটা স্কেডিউল করা ছিল সেটা এখান থেকে চলে গেল বসুন্ধরা কিংস অ্যারিনাতে, এবং সেই স্টেডিয়ামে কিন্তু প্রথম দিন খেলা হয়নি, অর্থাৎ ট্রেনিংটা হয়নি। এরপরও কিন্তু বৃষ্টি হয়েছে, তারপরও এখানে মোটামুটি বৃষ্টিটা রাখা। আভাস পান নাকি? বৃষ্টির আভাসটা এখনো পাওয়া যাচ্ছে না, বাতাসটা এখনো গরম। কিন্তু গতকালকে আতসুশি নাকামুরাও বলছিলেন যে ইটস হট ওয়েদার ইন বাংলাদেশ, মানে তারা কিন্তু মাত্র পেলাম হ্যাঁ হালকা পেয়েছেন। আমি একটু আগে একটা দমকা বাতাস পেয়েছি, যে কারণে আমার কাছে মনে হলো এই আলোচনাটা উঠিয়ে নিয়ে আসা দরকার, যে একটু বৃষ্টি হলে পরে সেটা কি হবে। যদি আমরা বৃষ্টি বললেন তো, বৃষ্টির কথা, এই স্টেডিয়ামের কথা, একটা ম্যাচের কথা তো আপনার মনে পড়ার কথা, বাংলাদেশ ভার্সেস কাতার। না, মনে আছে। এবং বাংলাদেশ ভার্সেস কাতার এই ম্যাচ 2019 সালে যে বৃষ্টি হয়েছিল এই মাঠেই, সেই সময় মাঠের অবস্থা যা ছিল তার চেয়ে অনেক উন্নতি ঘটেছে। তবে নাবিল খারাপকে ধন্যবাদ যে অবশেষে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, কেউ আমাকে প্রশ্ন করছেন, আমি কোনো মত দেওয়ার সুযোগ পাচ্ছি না। আপনার কি আমার কাছে কোনো প্রশ্ন আছে? বাংলাদেশের স্টার্টিং লাইনআপটা কেমন হলো আপনি হচ্ছে? আমি একটা স্ট্রাইকার এক্সপেক্ট করছিলাম, যে সেটা সুমন রেজা হোক অথবা আলামিন, যে কোনো একজন। আমি যেটা বুঝতে পারলাম যে কোচ হয়তো সিঙ্গাপুর ম্যাচেও কোনো নাম্বার 9 খেলাতে খুব একটা আশ্বস্ত হননি বা কনভিন্স হননি। তার মানে আমরা গত কয়েকদিন আগে আপনার একটা বল আপনাকে পাস করে গেল, সেটা সুযোগ কিন্তু আপনি পেলেন না, বলটা পাস করা। হাভিয়ার কাবরেরা কিছুদিন আগে একটা ইন্টারভিউ বলছিলেন যে রাকিবই আসলে স্ট্রাইকার, তার মানে আলটিমেটলি তিনি সেই ডিরেকশনটাও কিন্তু দিয়েই দিয়েছিলেন, ইন্ডিকেশনটা। রাকিব অনেক দৌড়াতে পারেন, রাকিব উইংয়ে অনেক ভালো। আমি জানি না, কোচ নিশ্চয়ই আমার চেয়ে ভালো ফুটবল বোঝেন, তার কাছে মনে হয়েছে। দেখা যাক এটা ওয়ার্কআউট কতখানি এই ম্যাচে করে। তবে মিডফিল্ডটা আমি যেটা এক্সপেক্ট করছিলাম, ফাহমিদুল লেফট উইংয়ে, সেখানেই তাকে রাখা হয়েছে। কাজেম শাহ, জামাল, এইটা নিয়ে আমার কোনো জায়গায় কোনো রকম কোনো কোয়েশ্চেন নাই বা কিছু নাই। যেটা আরেকটা ব্যাপার আছে যে স্টেবিলিটিটা, যে আপনি আপনার ডিফেন্সটাকে ঠিক রেখেছেন, বোঝা যাচ্ছে যে এই ব্যাক লাইন অন্ততপক্ষে 2 সেন্টার ব্যাক আর গোলকিপার এটা তো অটুট থাকবে। শুধু একটা পরিবর্তন এসেছে আজকের ম্যাচে, যেখানে শুধু তাজউদ্দিন খেলছেন, এর আগে তো আসলে না, আমি ফুল ব্যাকটা বাদ দিয়ে বলছি, সেন্টার ব্যাকের সঙ্গে গোলকিপারের ওই কম্বিনেশনটা তো এখন অলরেডি অনেকদিন ধরেই স্টেবল হয়ে গেছে। মিতুল মার্মা মোটামুটি তাকে নিজেকে 1 নম্বর গোলকিপার হিসেবে এস্টাবলিশ করে ফেলেছেন, এবং তপু তারিকের ডুওটা থাকাটা আসলে বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট। তপুর এক্সপিরিয়েন্স এবং সোহেলের এক্সপিরিয়েন্সটা কিন্তু এই মাঠে তারা কিন্তু খেলেছেন, জামাল ভুইয়া খেলেছেন, তপুর একটা গোলও আছে এই মাঠে, ভুটানের এগেইনস্টে সম্ভবত বেশ ভালো পারফর্ম করেছিলেন। সো ওই স্টেবিলিটি, এক্সপিরিয়েন্স মিলে বাংলাদেশের মিডফিল্ডের ওই এক্সপেরিমেন্টগুলো আসলে যথেষ্ট কাজে দিবে। আই থিঙ্ক যথেষ্ট কাজে যদি কথার কথা না দেয়, হ্যাঁ, তাহলে আসলে কি হবে? তাহলে হচ্ছে বাকি যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে কি কি কাজে দেয় নাই, কেন কাজে দেয় নাই, হাভিয়ার কাবরেরাকে সেই ইকুয়েশন বের করতে হবে। কারণ হাভিয়ার কাবরেরার জন্য কিন্তু এটা একটা প্রেশারাইজ সিচুয়েশন আপনি যদি হিসেব করেন। কারণ মানে এর আগে বাংলাদেশের মানে ফুটবলে এতটা আলোড়ন কখনো আলটিমেটলি ছিল না শেষ কয়েক বছর ধরে। ইনফ্যাক্ট হাভিয়ার কাবরেরার এই ন্যাশনাল স্টেডিয়ামের এক্সপেরিয়েন্স হচ্ছে আজকে ফার্স্ট বারের মতো। সুতরাং এখন যখন বেশি মানুষ বাংলাদেশের ফুটবলের খবর রাখছেন, আলোচনাটা হচ্ছে, সমালোচনা করতেও কিন্তু আলটিমেটলি কেউ ছাড়বেন না। সুতরাং হাভিয়ার কাবরেরা চাচ্ছেন সিঙ্গাপুরের ম্যাচটা অন্তত বেশ ভালোভাবে তিনি সেই চ্যালেঞ্জগুলো পার করতেন। কথাটা শুনেছি, একটু পর এই আওয়াজই চলছে। যাই হোক, খুব বিপজ্জনক প্রশ্ন, কারণ সময় প্রায় শেষ। প্রেডিকশন বাংলাদেশ, মানে এখন এখানে উল্টা সোজা প্রেডিকশনে কোনো সহজ সুযোগ নেই। হাভিয়ার কাবরেরা তিনি মিক্স করে সোয়াচ করেছেন, কিন্তু তার অ্যাটাকিং লাইন আপটা দেখে মনে হচ্ছে বাংলাদেশ জেতার ইন্টেনশন নিয়ে ম্যাচটা খেলতে নেমেছে। আমার প্রেডিকশন বাংলাদেশ। আর কোনো এক্সট্রা কোনো কিছুই বলতে, সবই বাংলাদেশ। এটা অবশ্য আমার কথা শুনে দর্শক চিৎকার করে উঠেছে এমনটা ভাবার কোনো কারণ নাই। স্টেডিয়ামে অ্যানাউন্স করা হচ্ছে স্কোয়াড নাম্বারগুলো বোধ হয়, এবং যে নাম্বারগুলো অ্যানাউন্স করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় রোডটা খুব স্বাভাবিকভাবেই হামজা চৌধুরীকে ঘিরে। ঠিক বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7টায় টি স্পোর্টস এবং টি স্পোর্টস অ্যাপে আপনি দেখছেন বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচ।
যেটা 10 তারিখের সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশের শেষ ম্যাচ এবং প্রস্তুতি ম্যাচ। এক কথায় বাংলাদেশের কাছ থেকে কি দেখতে চান এই ম্যাচে? বাংলাদেশ অ্যাটাকিং ফুটবলটাই আমি দেখতে চাই। বাংলাদেশের কাছ থেকে কি দেখতে চান? বাংলাদেশের কাছ থেকে প্রপার ফুটবলটা দেখতে চাই, যেটা সবাই এনজয় করবে। বাংলাদেশের কাছ থেকে এমন ফুটবল দেখতে চাই, পজিটিভ ফুটবল, যেটা লোককে আশ্বস্ত করবে যে এই বাংলাদেশ নতুন ব্র্যান্ডের ফুটবল খেলতে জানে। দর্শক, আপনি জানাতে পারেন আপনার মতামত, আর আমাদের এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে। ফুটবলাররাও চলে যাবেন, কারণ খানিকক্ষণ বাদেই ম্যাচ শুরু হচ্ছে। কমেন্ট্রি বক্সে নিশ্চয়ই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.